বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি আপনার নিজের ঘরে বসে আছেন, কিন্তু জানলার পর্দা সরাবার সাহস আপনার নেই। কারণ বাইরের ওই আলোতে লুকিয়ে আছে এমন এক বিভীষিকা, যার দিকে একবার চোখ পড়লে মৃত্যু নিশ্চিত। কোনো ঘাতক নয়, কোনো ভাইরাস নয়, এক অদৃশ্য অতি প্রাকৃত শক্তি, যা আপনার চোখের ভেতর দিয়ে সরাসরি ঢুকে পড়ে মগজে। আর তারপর এক নিমেষে আপনি হারিয়ে ফেলেন নিজের ওপর নিয়ন্ত্রণ। শুরু হয় এক নৃশংস আত্মহননের খেলা। শহর এখন নিস্তব্ধ, রাস্তায় পড়ে আছে শত শত নিথর দেহ। যারা বেঁচে আছে তারা বন্দী হয়ে আছে অন্ধকার ঘরে, চোখের ওপর কালো কাপড় বেঁধে। কিন্তু কতক্ষণ? খাবার শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে ধৈর্য। এই নরককুণ্ডের মাঝে দাঁড়িয়ে একজন মা, যার সামনে কেবল দুটি পথ, হয় ঘরে বসে তিলে তিলে মৃত্যুবরণ করা, নয়তো দুই সন্তানকে নিয়ে সেই অদৃশ্য দানবের ডেরার ভেতর দিয়ে এক অসম্ভব যাত্রা শুরু করা। তো আমাদের আজকের কাহিনী শুরু হয় ম্যালোরি নামের এক মহিলাকে দিয়ে, যে একটি ঘরের ভেতরে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় তার দুই সন্তানকে বোঝাচ্ছে। সে বলছে, আমাদের এক দীর্ঘ এবং অত্যন্ত বিপজ্জনক সফর পাড়ি দিতে হবে, কিন্তু মনে রেখো, যাই হয়ে যাক না কেন, তোমরা চোখের পট্টি খুলবে না। যদি নদী বা জঙ্গল থেকে কোনো আওয়াজ শোনো, তবে সবার আগে আমাকে জানাবে, কিন্তু নিজেরা ভুলেও পট্টি সরাবে না, সরালেই মৃত্যু নিশ্চিত। ম্যালোরি এতটাই আতঙ্কে ছিল যে এখন পর্যন্ত নিজের সন্তানদের কোনো নামও রাখেনি। সে তাদের কেবল বয় এবং গার্ল বলে ডাকে। বাড়ি থেকে বের হওয়ার আগে সে 3টি পাখিকে একটি বক্সে ভরে সঙ্গে নেয়, কারণ এই পাখিরাই বিপদ আসার সংকেত সবার আগে বুঝতে পারে। এরপর শুরু হয় তাদের সেই অন্ধ যাত্রা। রশি আর সুতোর সাহায্যে আন্দাজ করে তারা নদীর ধারে একটি নৌকায় পৌঁছায়। শুরু হয় এক অনিশ্চিত গন্তব্যের দিকে তাদের লড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো আসলে কিসের ভয়ে পালাচ্ছে? কেন সারা পৃথিবী আজ মৃত্যুপুরী? এটা বোঝার জন্য গল্প আমাদের নিয়ে যায় 5 বছর অতীতে। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। ম্যালোরি তার ঘরে বসে পেন্টিং করছিল। সে সময় সে গর্ভবতী ছিল। হঠাৎ তার বোন জেসিকা এসে জানায় যে টিভিতে খুব অদ্ভুত খবর দেখাচ্ছে। রাশিয়ায় হাজার হাজার মানুষ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছে। কেউ বুঝতে পারছে না এটা কোনো ভাইরাস নাকি অন্য কিছু। শুধু এটুকু বোঝা যাচ্ছে, কোনো কিছু দেখার পরেই মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ম্যালোরি প্রথমে গুরুত্ব না দিলেও জেসিকার সাথে চেকআপের জন্য হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে ম্যালোরি এক বিভৎস দৃশ্য দেখে। এক মহিলা পাগলের মতো তার মাথা কাঁচের দেয়ালে আছড়াচ্ছে। ম্যালোরি বুঝতে পারে সেই বিপদ রাশিয়া থেকে তাদের শহরেও পৌঁছে গেছে। তারা দ্রুত গাড়িতে করে পালানোর চেষ্টা করে। চারদিকে হাহাকার, অ্যাক্সিডেন্ট আর মানুষের আর্তনাদ। ঠিক তখনই জেসিকা ড্রাইভ করার সময় আয়নায় বা সামনে এমন কিছু দেখে ফেলে যা তাকে ইনফেক্টেড করে দেয়। জেসিকার চোখের মনি বদলে যায়। সে পাগলের মতো গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত এক ট্রাকের সামনে গিয়ে নিজের জীবন দেয়। ম্যালোরি চোখের সামনে নিজের বোনের মৃত্যু দেখে দিশেহারা হয়ে পড়ে। ভিড়ের মধ্যে সে ছুটতে গিয়ে পড়ে যায়। এক মহিলা তাকে সাহায্য করতে এলেও সেই মহিলাও অদৃশ্য কিছু দেখে ফেলে নিজেকে জ্বলন্ত গাড়ির ভেতর সঁপে দেয়। ম্যালোরি তখন টম নামের এক ব্যক্তির সাহায্যে একটি বাড়িতে আশ্রয় পায়। সেই বাড়িতে আরো কিছু মানুষ ছিল, কিন্তু কারো ফোনে নেটওয়ার্ক নেই। সবাই ভয়ে সিটিয়ে আছে। রেডিও, টিভিতে সতর্কতা জারি করা হয় যে যাই হোক না কেন, ঘরের বাইরে তাকানো যাবে না, জানলা কপাট সব বন্ধ রাখতে হবে, বাড়ির ভেতরে যেন বাইরের আলো না ঢোকে। এভাবে 3 দিন কাটে। এরই মধ্যে অলিম্পিয়া নামে আরেক গর্ভবতী মহিলা সেই বাড়িতে আশ্রয় পায়। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় খাবার নিয়ে। কিছু দূরেই সুপারমার্কেট, কিন্তু সেখানে যাবে কে? বাড়ির মালিক গ্রেগ একটি পরিকল্পনা করে। সে সিসিটিভি ক্যামেরার মনিটর দিয়ে বাইরে দেখবে, হয়তো এতে ক্ষতি হবে না। কিন্তু যখনই সে স্ক্রিনে তাকায়, সেই শয়তানি শক্তি তাকে গ্রাস করে নেয় এবং গ্রেগ নিজের মাথা আছড়ে আত্মহত্যা করে। সবাই বুঝে যায়, সরাসরি হোক বা স্ক্রিনে, তাকালেই মৃত্যু। গল্প আবার বর্তমানে ফিরে আসে। ম্যালোরি আর বাচ্চারা গত 14 ঘন্টা ধরে নৌকায় আছে। তারা রেডিওতে কারো সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ পাখিরা চিৎকার শুরু করে এবং এক অদ্ভুত কণ্ঠ ম্যালোরিকে ডাকতে থাকে, কিন্তু ম্যালোরি সেদিকে কান না দিয়ে এগিয়ে যায়। ম্যালোরি আত্মরক্ষার্থে তাকে জখম করে নৌকায় সন্তানদের নিয়ে পালিয়ে যায়। আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। খাবারের খোঁজে টম, ম্যালোরি আর বাকিরা একটি গাড়ির জানলা কালো কাপড় দিয়ে ঢেকে জিপিএস এর সাহায্যে সুপারমার্কেটে পৌঁছায়। রাস্তা ছিল লাশে ভরা। সুপারমার্কেটে ঢুকে তারা প্রচুর খাবার সংগ্রহ করে। সেখানেই ম্যালোরি সেই 3টি পাখি খুঁজে পায়, কিন্তু সেখানে এক ইনফেক্টেড লোক তাদের আক্রমণ করতে এলে চার্লি নিজেকে স্যাক্রিফাইস করে বাকিদের বাঁচায়। এরপর বাড়িতে গ্যারি নামে এক নতুন লোক আসে। এই গ্যারি ছিল আসল
আসল ভিলেন। সে আসলে একজন সাইকো যে ওই অদৃশ্য জিনিস দেখেও মরে না, বরং অন্যদের জোর করে দেখানোর চেষ্টা করে। ঠিক যখন ম্যালোরি এবং অলিম্পিয়া একই সাথে সন্তানদের জন্ম দেয়, গ্যারি তার আসল রূপ দেখায়। সে জানলার সব পর্দা ছিঁড়ে ফেলে, অলিম্পিয়া বাইরে তাকিয়ে ফেলে এবং আত্মহত্যা করে। ম্যালোরি কোনো মতে অলিম্পিয়ার মেয়ে আর নিজের ছেলেকে নিয়ে চাদর দিয়ে ঢেকে নিজেকে বাঁচায়। ডগলাস নামে একজন গ্যারিকে থামাতে গিয়ে প্রাণ হারায়, তবে শেষ মুহূর্তে টম হুঁশ ফিরে পেয়ে গ্যারিকে মেরে ফেলে। এভাবে 5 বছর কেটে যায়। ম্যালোরি আর টম এখন একসাথে থাকে এবং বাচ্চাদের টিকে থাকার ট্রেনিং দেয়। একদিন রেডিওতে রিক নামের এক ব্যক্তির আওয়াজ আসে। সে জানায় যে নদীর শেষে একটি নিরাপদ কলোনি আছে। টম সেখানে যাওয়ার জেদ ধরে, কিন্তু যাওয়ার পথেই একদল সাইকো লোক তাদের আক্রমণ করে। টম একাই 4 জনের সাথে লড়াই করে। শেষ পর্যন্ত সবাইকে মারতে গিয়ে টম নিজের চোখের পট্টি খুলে ফেলে এবং ওই শয়তানের কবলে পড়ার আগে নিজেকে শেষ করে দেয়। ম্যালোরি একা হয়ে পড়ে, কিন্তু সন্তানদের বাঁচাতে সে হার মানে না। শুরু হয় সেই ভয়ঙ্কর নৌকা যাত্রা। 48 ঘন্টা যুদ্ধের পর তারা সেই বিপজ্জনক জলপ্রপাত পার হয়। বোট উল্টে গেলেও ম্যালোরি সন্তানদের আঁকড়ে ধরে ডাঙায় ওঠে। এরপর ঘন জঙ্গল, চারপাশ থেকে সেই অদৃশ্য দানবরা বাচ্চাদের নাম ধরে ডাকছে, তাদের পট্টি খুলতে প্ররোচনা দিচ্ছে। ম্যালোরি পাগলের মতো চিৎকার করে বাচ্চাদের আটকায় এবং পাখিদের কিচিরমিচির শব্দ অনুসরণ করে একটি গেটের সামনে পৌঁছায়। দরজা খুলে তারা ভেতরে ঢোকে। সেখানে ম্যালোরি প্রথমবার নিজের চোখের পট্টি খোলে। সে দেখে এটি আসলে একটি ব্লাইন্ড স্কুল বা অন্ধদের আশ্রম। যেহেতু এখানকার বেশিরভাগ মানুষই দৃষ্টিহীন, তাই সেই শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। এখানে প্রচুর পাখি আর সবুজ বাগান আছে। ম্যালোরি তার ডাক্তারকে খুঁজে পায় এবং অবশেষে তার সন্তানদের নাম রাখে। মেয়ের নাম রাখে অলিম্পিয়া আর ছেলের নাম টম। একরাশ মুক্তি আর প্রশান্তির হাসি নিয়ে ম্যালোরি তার সন্তানদের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। তারা আজ নিরাপদ। আর এভাবেই শেষ হয় এই রোমহর্ষক সার্ভাইভাল লড়াই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমনই সব রোমাঞ্চকর কাহিনীর জন্য সাথে থাকুন। ধন্যবাদ।